কথায় বলে প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে নিজে ভালো থাকা যায় না। ভারতের অর্থাৎ আমাদের দেশে রয়েছে সেই অবস্থা। বাংলাদেশে যা হচ্ছে আপনারা শুনছেন, আলটিমেটলি একটা ভয়ঙ্কর মিলিটারি কূপের দিকে যাচ্ছে। বহু মিলিটারিতে গ্রেপ্তার বরণ করবেন, তাদের হত্যা করা হবে, খুন হবেন। বহু আগে বিডিআর দের মধ্যে এই বিদ্রোহতে বহু বিডিআর মারা গিয়েছিলেন। ওদিকে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তান এখন যে অবস্থায় পড়েছে, একটা ভয়ঙ্কর অবস্থায় পড়ে গেছে। তাদের বহু সৈন্য, প্রায় 56 জন সৈন্য মারা গেছে। প্রথমে তারাই আফগানিস্তানের শেল বা ছেড়েছিল, ড্রোন। এখন পাল্টা আফগানিস্তান প্রবল বেগে কাউন্টার করছে। এখন মানে সবথেকে বেকায়দায় পড়ে গেছে আমেরিকা, পাকিস্তানকে সাপোর্ট করছে। আবার আফগানিস্তানের বিরুদ্ধে খুব বেশি গেলে তাহলে জানে যে আফগানিস্তান রাশিয়া বা চীনের হাতে চলে যাবে, ভারতের হাতে চলে যাবে। সেই জন্য কিছুটা রয়ে শয়ে মানে পাকিস্তানকে ততটা হেল্প ইচ্ছা থাকলেও করতে পারছে না। অর্থাৎ যে যুদ্ধের আশঙ্কা করছিলাম ইসরায়েল, ইরান এবং প্যালেস্টাইনের মধ্যে, সেখান থেকে একটা বড় ধরনের যুদ্ধ মিডল ইস্টে অর্থাৎ এই আরব দুনিয়াতে ছড়িয়ে যাবে, এরকম একটা আশঙ্কা করছিলাম, বা সারা পৃথিবী জুড়ে সবাই করছিলেন। আজকের সেটা দেখা গেল যে সেটা আবার পাকিস্তান আফগানিস্তান কেন্দ্রিক হয়ে গেল। পাকিস্তান আফগানিস্তান কেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে সেখানে একটা অস্থিরতা। আবার এদিকে বাংলাদেশে সেনা বিদ্রোহ, সেখানে আর একটা অস্থিরতা। বহু মানুষ যে কিভাবে ওখানে বেঁচে আছে, এটাই একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে। এটাই বিশ্বাস করা কষ্টকর। 30 লক্ষ লোকের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ করা হলো। সেখানে আবার পূর্ব পাকিস্তান জেঁকে বসেছে, বাংলাদেশ হটে গেছে কার্যত। সেখানে আবার পাকিস্তানপন্থীরা সেটাকে পূর্ব পাকিস্তান প্রায় বানিয়ে ফেলেছে, সমস্ত ধরনের ইউনুসকে সামনে রেখে এবং ওয়াকারকেও সামনে রেখে। ওয়াকার দুদিকে খেলেছে, কিন্তু মূলত সেও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কাজটা করেছে। কিন্তু এখন তার নিজেরই বেঁচে থাকা খুব কঠিন। যে কোনো মুহূর্তে হয়তো শুনতে পারবেন যে সেনাপ্রধান মারা গেছে, অথবা তার কাউন্টারে আরও কেউ মারা গেছে। 36-37 জনের নাম হচ্ছে যাদের হত্যার ফাঁসিতে ঝোলানোর হবে। এরা সবাই হাসিনার আমলের সমস্ত সেনাপ্রধান। তো এই অস্থিরতার ফলে, এই অস্থিরতা হলে সেখানকার অর্থনৈতিক বিকাশ ঘটবে না। অর্থনৈতিক বিকাশ না ঘটলে সেখানে লোক খেতে পাবে না, সেখানে কোনো শিল্প হবে না, ব্যবসা হবে না, বাণিজ্য হবে না, কৃষকরাও মনোযোগ দিয়ে চাষাবাদ করতে পারবে না। ফলে এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দুই রাষ্ট্রের। নেপালের ঝামেলাটা মেটানো গেছে, ওটা একটা বড় লাভ হয়েছে, ওটা মেটানো গেছে। যাই হোক, তবুও আমরা মনে করি যে আমাদের এখানে ভিতরে বিভিন্ন ধরনের হিন্দু মুসলিম করার চেষ্টা হচ্ছে। এটা কখনোই বরদাস্ত করা উচিত নয়, এবং কোনো অবস্থাতেই মুসলিম এবং হিন্দু এই উস্কানিমূলক কাজ কারোর পক্ষে, কোনো দলের পক্ষে, কোনো সম্প্রদায়ের পক্ষেই করা উচিত নয়, যদি তারা সত্যিকার ভারতের অগ্রগতি চান, ভারতের ভালো চান, ভারতের সমৃদ্ধি কামনা করেন এবং বিশ্বে তার যে জায়গা, সেই জায়গাটা 5ম স্থান থেকে আমরা 4র্থ স্থানের দিকে, সামরিক শক্তিতেও আমরা
চতুর্থ, এরকম এই জায়গা থেকে যাতে হটে না আসি, তার জন্য আমাদের সবাইকেই অত্যন্ত আহ, ত্যাগ করতে হবে, সংযত হতে হবে। এই যে দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে, ঘটেছে, তার নিন্দা করেননি এমন কেউ নেই, কিন্তু সেটাকে একটা রাজনৈতিক চেহারা দিয়ে এত হইচই করার কি আছে? যারা, একটা ঘটনা তো ঘটতেই পারে, ঠিকই তো, কেউ কেউ বলছেন প্রত্যেকের বাড়িতে পুলিশ দিতে হবে, এটা কি সম্ভব? আর ধর্ষণের ঘটনা ঘটেছে, 4 জন যারা সবাই গ্রেপ্তার হয়েছে, পুলিশ তার কাজ করেছে, এতে অন্যায় কী আছে? কিন্তু পলিটিক্স করে এই জায়গাটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, সে যিনিই করুন না কেন। যদি শাসক দল পলিটিক্স করে এটা নিয়ে, সেটাও ভালো হবে না। আবার ওদিকে কেন্দ্রীয় নারী কমিশন এসছেন, মহিলা কমিশন এসছেন, তারাও দেখছেন, সেটাকে রাজনৈতিকভাবে না নিলেই ভালো। যাই হোক, আমরা সংযত থাকি ভারতকে আগামী দিনে আরও সমৃদ্ধির পথে নিয়ে যেতে। আমি সুকুমার দেবনাথ। তোমার আজকের দিনে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে একটু সাহায্য করেন, আমি খুব খুশি হই। নমস্কার।